আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতে সংবাদ শিরোনাম। আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে হবে নির্বাচন। জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব না বলছেন সিইসি। কক্সবাজারে বিমান বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে নিহত এক। ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ইরান লেবাননের। দাপুটে জয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে কিংবা 2026 সালের মার্চে অনুষ্ঠিত হবে। আজ রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান। তবে সব সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর। নির্বাচনের অনুকূল পরিবেশের কথা চিন্তা করে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী জুন মাসের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান অসম্ভব। তিনি বলেন, আমাদের লক্ষ্য ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন আয়োজন করা। যদি ডিসেম্বরের আগে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আমাদের অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আজ রাজধানীর ইলেকটোরাল ট্রেনিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দর্শক, আজ সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার দেশের ডেপুটি চিফ রিপোর্টার জনাব বাসির জামাল। বাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের সংবাদগুলো আপনি শুনলেন। শুরুতে যদি আপনাকে যে বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাবো সেটি হচ্ছে, আগামী নির্বাচন ডিসেম্বর বা আগামী বছরের মার্চ মাসে হবে এমন একটি ইঙ্গিত দিয়েছেন আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আবার এদিকে প্রধান নির্বাচন কমিশনার বলছেন জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব না। তো এই দুটো বিষয়ে আপনার পর্যালোচনা কি? হ্যাঁ, শুধু আজকে না, বেশ কয়েকদিন ধরে এই বিষয়ে আলোচনা চলছে নির্বাচন নিয়ে। রাজনৈতিক দলগুলোরও দাবি, অধিকাংশ রাজনৈতিক দলগুলোরও দাবি যে এই বছরের মধ্যে নির্বাচন করার, বিশেষ করে বিএনপি সহ তার এলাই। এই প্রেক্ষিতে আপনি হয়তো জানেন, গত 1-2 সপ্তাহ আগে আমরা নিউজ করেছি যে ডিসেম্বরের 6 তারিখ একটা প্রাথমিক তারিখ নির্ধারণ না, মানে চুজ করে রাখা হয়েছে যে ওই দিন 1990 সালের 6 ডিসেম্বর হোসেন মোহাম্মদ এরশাদের পতন হয়েছিল। তো ওই গণতান্ত্রিক ওই পরিবেশটা যখন উন্মুক্ত হয়েছিল, ওইকে ধরে রেখে একটা নির্বাচনের তারিখ চিন্তা করেছে এই প্রধান উপদেষ্টার অফিস। এটা পিছাতেও পারে। তো আজকেও আমাদের প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সচিব শফিকুল আলম ভাই বলেছেন যে হয় ডিসেম্বরের মধ্যে, না হয় মার্চের মধ্যে নির্বাচনটা হবে। আর আপনি জানেন যে নির্বাচন কমিশন বলছে যে ওরা ডিসেম্বরকে ধরে রেখেই নির্বাচনের সব কাজ চালিয়ে যাচ্ছেন। আজকেও বোধহয় বলেছেন বা গতকালকে যে ডিসেম্বরকে ধরে রেখে অক্টোবরে তফসিল ঘোষণা করার একটা চিন্তাভাবনা রয়েছে। আজকে আবার বলেছে যে এই জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব না। সরকার সিএসি বলেছেন যে যদি বলে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে, সরকার যদি বলে তাহলে তারা ব্যবস্থা নেবে, কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় যে বলে নাই। তো আসলে জাতীয় নির্বাচনটাই আমার মনে হয় যে নির্বাচন কমিশন চেষ্টা করছে, জাতীয় নির্বাচনকে ধরে রেখে সমগ্র কাজ পরিচালনা করছে। আবার আমরা যতটুকু জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চাচ্ছেন না যে ডিসেম্বরের পরে নির্বাচন যাক। উনি এর আগেও বলেছিলেন যে যদি বেশি সংস্কার চাই তাহলে আমরা আগামী বছরের 26 সালের ডিসেম্বরের দিকে নির্বাচন, আর যদি কোনো রকম সংস্কার চাই তাহলে এই বছরের মধ্যে নির্বাচন। তো গত কয়েকটি বৈঠকে সর্বদলীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হলে ভালো হয়। কারণ বর্তমান সরকারের অধীনে ওরা যেহেতু রাজনৈতিক সরকার নয়, ওরা সবার সম্মতিতে একটা জাতীয় সরকারের মতো সরকার। তো তাদেরকে গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপর অর্থনৈতিক পরিস্থিতি, এগুলো নিয়ন্ত্রণের জন্য একটা রাজনৈতিক সরকারের প্রয়োজন। এই জন্য জাতীয় নির্বাচনটা খুবই প্রয়োজন। এই জন্যে এইভাবেই এগোচ্ছে আর কি নির্বাচনের বিষয়টি। তাই যদি হয় আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে যে এই যে নির্বাচনকে সামনে রেখে, অর্থাৎ নির্বাচন তো সামনেই, এই পরিস্থিতিতে একদিকে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল, অন্যদিকে জামায়াত সহ কিছু রাজনৈতিক দল এবং সরকার, 3 পক্ষ একরকম মুখোমুখি অবস্থানই কিনা তাদের মানে বাকযুদ্ধে? না, মুখোমুখি অবস্থান বলতে আসলে এটাও একটা রাজনৈতিক কর্মকাণ্ড।
সব শক্তি চায় যে একটা নির্বাচন হোক। বিএনপি বলেন, জামাত বলেন আর সরকার বলেন, সবাই চায় যে একটা অংশগ্রহণমূলক অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। তবে নির্বাচনটি কখন হবে এটা নিয়ে তাদের মধ্যে একটা মত পার্থক্য আছে। কেউ বলছে, বিএনপি সহ তার এলাইরা বলছে যে যতটুকু প্রয়োজন সংস্কার একটি নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য, ততটুকু সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনটা দিয়ে দেওয়া। কারণ দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই, তারা অপেক্ষা করে আছে কখন ভোট দেবে। আবার জামাত সহ আরও কয়েকটি দল বলতে চাচ্ছে যে আসলে 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের একটা অন্যতম হচ্ছে যে ইস্যু হচ্ছে যে বিদ্যমান ব্যবস্থা চলার কারণেই ফেসিবাদের উত্থান হয়েছে। সুতরাং ফেসিবাদকে রুখতে গেলে রাষ্ট্র সংস্কার, তবে সংবিধানের কিছু সংস্কার প্রয়োজন। এই সংস্কারগুলোর জন্য যথেষ্ট সময় দিতে হবে, ওই সময় দেওয়ার পরে নির্বাচন। এইগুলো রাজনৈতিক কর্মকাণ্ড, এগুলা মুখোমুখি অবস্থানও বলা যাবে না। মানে প্রত্যেকেই চায় যে দেশটা সুন্দর হোক, কল্যাণ হোক, এই প্রেক্ষিতে তারা এগুলা করছে আর কি। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বললেন। আমরা যদি গত কয়েকদিনের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে লক্ষ্য করি, তাতে দেখছি যে অনেকটাই সারা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, তারপর হচ্ছে প্রকাশ্যে গুলি করে চাঁদা বা ছিনতাই, এমন ঘটনা কিন্তু ঘটছে। তো এই যে এই পরিস্থিতিতে আবার এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, এখানে আপনার পর্যবেক্ষণ কি? আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা খারাপের পর্যায়েই বলা যায়। গত কিছুদিন যাবৎ ধর্ষণ, তারপরে চুরি ডাকাতি, ছিনতাই, এগুলো বেড়েছে। তো সাধারণ মানুষের সাথে আমরা আলাপ করে যা বুঝতে পেরেছি, অনেকে মনে করছে, বিশেষ করে উপদেষ্টাদের সাথে কথা বলে জানতে পেরে মনে হচ্ছে যে এগুলো আরোপিত। হ্যাঁ, এমন কিছু প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আলোচনা করছেন, সমালোচনা করছেন। তারা বলছেন যে এই যে কোনো একটা জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটছে, সেই জায়গাগুলিতেই সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এটা কি পরিকল্পিত কিনা, সুপরিকল্পিত? এটাই বলছিলাম যে গতকাল রাতে যে স্বর্ণ অলংকার ছিনতাইয়ের ঘটনা বনশ্রীতে, ওইখানকার স্থানীয় একজন আমার পরিচিত, সেও সাংবাদিক, উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ উনি ওইখানে থাকেন, কিন্তু ওইখানে এর আগে এরকম ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। ছিনতাই হওয়ার সাথে সাথে এটা ফেসবুকে ছড়ায় গেছে। তো এর থেকে ধারণা করা হচ্ছে যে এগুলো পরিকল্পিত। এবং আপনি জানেন যে ডেভিল হান্ট ড্রাইভ দেওয়ার পরপর অনেক বড় বড় আসামি ধরা পড়ছে, ডেভিলরা ধরা পড়ছে, এবং গত কিছুদিন যাবৎ প্রশাসনিক কিছু পদক্ষেপ নিচ্ছে। আপনারা জানেন যে ডিসি তাদেরকে বাধ্যতামূলক অবসর ওএসডি করা হচ্ছে। তারপর আজকে বোধহয় পুলিশের 103 জনের এটা কি বলে, এসপি না মানে ওদের ওই যে যেটা দেওয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে, হ্যাঁ, এগুলা উইথড্র করা হয়েছে, পুলিশ পদক। তো ধারণা করা হচ্ছে যে এগুলোর জন্য একটা অবস্থা ক্রিয়েট করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখায়, মানে বিশ্বের কাছে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে আর কি। তো এই পরিস্থিতিতে যে ডেভিল হান্ট চলছে, অন্যদিকে দেখছি যে অনেকেই দাবি নিয়ে নেমেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। আসলে এই পরিস্থিতিতে সরকার করণীয় কি হতে পারে? সরকার আজকে বৈঠক করেছে গতকাল রাতে 3টায়। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা দেখেছেন যে সংবাদ সম্মেলন করেছেন, আজকেও সংবাদ সম্মেলন করেছেন। তারা বর্তমান ড্রাইভ আরও ডেভিল হান্ট অভিযানটা আরও কীভাবে সাকসেসফুল করা যায় সেটা চিন্তা করছে। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে এই সন্ধ্যা থেকেই যে সব স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে সেখানে যৌথ অভিযান পরিচালনার কথা বলছে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য টাইট মানে অভিযান পরিচালনা করার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মানে এটা বলা যায় কিনা যে এখনো পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সরকারকে অসহযোগিতা করার একটা প্রবণতা সেটি এখনো আছে? এটা আর বলতে হয় না,
মানে এটা তো তাই দেখতে পাচ্ছি যে আমরা যে পুলিশ যেভাবে আইন শৃঙ্খলা উন্নয়নে কাজ করার কথা সেভাবে করছে না, সে একটা করছে না। জি বাসিফ ভাই, আপনাকে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। এবার পরবর্তী প্রসঙ্গ। কক্সবাজার শহরের ১ নং ওয়ার্ডের সমিতি পাড়ায় বিমান বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে শিহাব কবির নাহিদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে বিমান বাহিনীর গুলিতে ওই যুবক মারা গেছেন। নিহত শিহাব কবির কক্সবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক ইন্সট্রাক্টর নাসির উদ্দিনের ছেলে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল লেবাননের রাজধানী বৈরুতে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে রয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিব ও পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকসি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ও তার উত্তরসূরি সৈয়দ হাশেম শাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশ নিতে ইরানের প্রতিনিধি দলটি বৈরুতে গেছেন। লেবাননের প্রেসিডেন্টের সাথে সাক্ষাতে দুদেশের পদস্থ কর্মকর্তারা আঞ্চলিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী, বিশেষ করে ফিলিস্তিন ও লেবানন ইস্যুতে আলোচনা করেন। এ সময় প্রেসিডেন্ট আউন মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে থাকার আহ্বান জানান। সাক্ষাতে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, লেবানন সরকার দেশটিকে যে কোনো বিদেশি হস্তক্ষেপ মুক্ত রাখার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে। ইসরায়েলের ১৫ মাসব্যাপী আগ্রাসনে গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোর পুনর্নির্মাণে আরব ও মুসলিম দেশগুলোকে সাহায্য করবে ইরান। সবশেষ খেলাধুলা। স্প্যানিশ লা লিগা জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াইয়ে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে চলছে সিংহাসন দখলের প্রতিযোগিতা। ঘুরে ফিরে এই ৩ দলেরই শীর্ষে ওঠার লড়াই। রোববার জিরানোকে ২-০ গোলে হারিয়ে বর্তমান টেবিল টপার বার্সার সঙ্গে পয়েন্টের সমতা এনেছে রিয়াল। ২ দলের পরের ম্যাচেই হয়তো বদলে যাবে টেবিলের চিত্র। টানা ৩ ম্যাচে জয়হীন ধারা ভেঙে লা লিগায় দ্বিতীয় স্থানে উঠেছে রিয়াল। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে তারা। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।